হ্যাঁ, আসুন বসুন। এবার বলুন তো আপনি কোন চ্যানেল থেকে এসেছেন? স্থানীয় সংবাদ চ্যানেল সত্য বার্তা থেকে। ঠিক আছে, বৌমা একটু চা, 3 কাপ। স্যার, ইউটিউবার রোদ্দুর রায় অ্যারেস্ট হয়েছে, এই নিয়ে আপনার প্রতিক্রিয়া? হঠাৎ, হ্যাঁ দাও, নিন চা নিন, আপনার নিন। হঠাৎ আপনারা আমার কাছে এলেন কেন? না, আপনি একজন নাট্যকার, বুদ্ধিজীবী মানুষ। কবি, সাহিত্যিক, গীতিকার, নাট্যকাররাই বুদ্ধিজীবী হবে এ কথা আপনাদেরকে বলব। আমি মনে করি মানুষ মানেই বুদ্ধিজীবী। দেখুন, একজন চোর কিভাবে চুরি করে সে কিন্তু তার বুদ্ধিটা খাটিয়েই করে, অতএব সেও একজন বুদ্ধিজীবী। বেশ, মানলাম স্যার। আপনি রোদ্দুর রায়ের পক্ষে না বিপক্ষে? এর উত্তরটা আপনাকে পরে দিচ্ছি। হঠাৎ আপনারা রোদ্দুর রায়কে নিয়ে পড়লেন কেন? স্যার, বাসে, ট্রেনে, ট্রামে সমস্ত জায়গায় এখন রোদ্দুর রায়ের আলোচনা। বেশিরভাগ মানুষ তো এখন রোদ্দুর রায়কে খাচ্ছে, যাকে বলা হয় রোদ্দুর রায় একটা ট্রেন্ড চলছে। মদ তো এখন বেশিরভাগ মানুষ খাচ্ছে। আপনারা নিশ্চয়ই জানেন যে মদ স্বাস্থ্যের পক্ষে, সমাজের পক্ষে, জীবনের পক্ষে বিপজ্জনক। তাহলে মদের আপনি পক্ষে থাকবেন না বিপক্ষে থাকবেন? তার মানে আপনি বলতে চাইছেন রোদ্দুর রায় সমাজের জন্য বিপজ্জনক, কিন্তু আপনি কি জানেন ব্যাংশাল কোর্টের অধিকাংশ আইনজীবী তার পক্ষে? আইনজীবীরা আইনকে জীবিকা করে, মানবতাকে কিন্তু জীবিকা করে। স্যার, আপনি কি জানেন একটা রাজ্যের প্রায় 2 লক্ষের মতো মানুষ রোদ্দুর রায়কে সমর্থন করছেন? তারা ভুল? রাজ্যের কত কোটি মানুষ? প্রায় 10 কোটি। 10 কোটি মানুষই কি রৌদ্রায়ের জন্য ভোট দিয়েছেন? পক্ষে হোক আর বিপক্ষে হোক। আচ্ছা, ধরে নিলাম 10 কোটি মানুষই রৌদ্রায়ের পক্ষে না হলে বিপক্ষে ভোট দিয়েছে। তর্কের খাতিরে না হয় ধরে নিচ্ছি যে 5 কোটি মানুষ পক্ষে ছিলেন, 5 কোটি মানুষ বিপক্ষে ছিলেন। তাহলে কি আমি বলবো যে বিপক্ষে যারা আছেন ওই 5 কোটি মানুষ ভুল? আমার সরাসরি প্রশ্ন, এক কথায়, রোদ্দুর রায় ঠিক না ভুল? এর উত্তর কিন্তু এক কথা দেওয়া যায় না। ঠিক ভুলটা হচ্ছে যে আপেক্ষিক। কোনো মানুষ যখন বিচার করে সে তার পরিমাপ কাঠিতে বিচার করে, কোনোদিনই সেই ব্যক্তি সার্বিকভাবে বিচার করতে পারে না। আর যারা সার্বিকভাবে বিচার করতে পারেন তারাই মহাপুরুষ, মহামানব, মহীয়সী। যখন কোনো ঘটনাকে বিপুল সংখ্যের মানুষ সমর্থন করে, তা কি আপনার কাছে ঠিক বলে প্রমাণিত হয় না? না, হয় না। মেজরিটি একটা সিদ্ধান্ত হতে পারে, মেজরিটি একটা ক্ষমতা দখল করতে পারে। মেজরিটি মানেই যে সত্য এ কথা ঠিক বলা যায় না। উদাহরণ হিসেবে আপনাদের কিন্তু মনে করি, যেমন বাল্যবিবাহ, সতীদাহ প্রথা, এমনকি এর হাজার হাজার উদাহরণ আছে। মনে করুন গ্যালিলিও কোপারনিকাসের বিরুদ্ধে, মানে এই যে সূর্যের চারিদিকে পৃথিবী ঘুরছে এই তত্ত্বের বিরুদ্ধে সারা মানুষ, বেশিরভাগ মানুষ তাদের বিরুদ্ধে মত দিয়েছিলেন, কিন্তু বিজ্ঞানের কাছে তো সেটা সত্য। তারপরে বিপুল সংখ্যার মানুষ এই যে এই প্রথাগুলি বা এই ঘটনাগুলির বিরুদ্ধে ছিলেন, সেটা সত্য। তার মানে আপনি বলতে চাইছেন সমস্ত মানুষ রুদ্দুর রায়কে না বুঝে সমর্থন করছে? না, একেবারে বুঝে করছেন। তবে এই বোঝাটা হচ্ছে যে স্বার্থপরতার বোঝা, মানে আত্মকেন্দ্রিক স্বার্থপরতা। মানুষ মানে এটা আমি মনে করি। আপনার চ্যানেলটার কি নাম যেন বললেন? সত্য বার্তা, ছোটখাটো চ্যানেল। ছোটখাটো, মানে এই ছোটখাটো চ্যানেলকে একটু বড় করতেই তো ছুটে এসছেন না? মানে যেহেতু রোদ্দুরাকে খাচ্ছে, ঠিক হোক আর ভুল হোক, সেই সংবাদটা পরিবর্তন করতে হচ্ছে। আর নাম দিয়েছেন সত্য বার্তা, মানে মানুষকে বিশ্বস্ততা একটা জোগাবার জন্য, অথচ হয়তো একটা মিথ্যে খবরের জন্য আপনারা তৈরি করছেন। তাহলে এখানে কি আপনার ব্যক্তি স্বার্থগত আত্মকেন্দ্রিকতা নেই? সোশ্যাল মিডিয়াতে রুদ্দুর রায়ের যে এত জনপ্রিয়তা, কবে থেকে? কবে থেকে না, যেদিন রুদ্দুর রায় রবীন্দ্রসঙ্গীতকে নিয়ে কাঁচা কাঁচা খিস্তি দিল এবং বিকৃত করল, মানে তার উত্তাপ এমন চলে গেল কলেজ ক্যাম্পাসে
ছাত্রছাত্রীরা উন্মুক্ত পিঠে সেই কাঁচা কাঁচা খিস্তি লিখতে শুরু করল। এটা সমাজের পক্ষে আপনার কি মনে হচ্ছে যে শুভ? স্যার প্লিজ আপনি একটু স্পষ্ট করুন স্যার, রুদ্র রায় সমাজের পক্ষে কোন রোল প্লে করছে, নায়ক না খলনায়ক? আচ্ছা আগে বলুন তো, যে নায়ক কাদের বলে? যারা নিঃস্বার্থভাবে অপরের জন্য কাজ করে। আর খলনায়ক কাদের বলে? যারা নিজের জন্য, নিজের স্বার্থের জন্য নানা নৃশংস ঘটনা ঘটান, হিংস্র ঘটনা ঘটান শুধু নিজের স্বার্থ করার জন্য, তারা খলনায়ক, তাই না? রুদ্র রায় তো স্যার নিঃস্বার্থভাবে প্রতিবাদ করছেন, কাঁচা কাঁচা খিস্তি দিয়ে। তার মানে তিনি একজন প্রতিবাদী নন? আপনি তো শিক্ষিত, নিশ্চয়ই পড়াশোনা করেছেন। প্রতিবাদী কারা নিশ্চয়ই ইতিহাসে তাদের নাম বিলক্ষণ আপনি জেনেছেন। তো তাদের প্রতিবাদের ধারাগুলো দেখুন। খিস্তি তো আমরা সবাই জানি, তা প্রকাশ্যে বললে দোষের কিসের? না, একদমই তো দোষে হবে না। একটু ভাবুন তো। আচ্ছা আচ্ছা বেশ, মনে করুন আপনার পরিবারকে দিয়ে বুঝে যে আপনারা মা বাবা সবাই মিলে কথা বলছেন, আপনার ছোট্ট একটি বাচ্চা ধরে নিচ্ছে এটা কোনো সঙ্গ দোষে সুস্থ কথাবার্তার মধ্যে অশ্রাব্য খিস্তি দিয়ে চলেছে। তো আপনি সেখানে চুপ করে থাকবেন না? আপনি প্রতিবাদ করবেন, বলবেন যে এই খোকা বা বাবু, ভাষাটা অসভ্য, এটা বলবেন আপনি, ভাষাটা অসভ্য, অশ্রাব্য, কখনো বলতে নেই। তাহলে আপনার শিশুটাকে নিশ্চয়ই বলেন না, এটাকে সাপোর্ট করেন আপনি। সোশ্যাল মিডিয়াতে বাক স্বাধীনতা তো দেয়া আছে। হ্যাঁ, সংবিধানে কিন্তু স্বামী স্ত্রীর সঙ্গে যৌন সঙ্গমের, মানে শুধু স্বামী স্ত্রী বলবো কেন, যদি প্রাপ্তবয়স্ক হয় সে তার যদি মতের ইচ্ছা অনুযায়ী যৌন সঙ্গমের স্বাধীনতা দেওয়া আছে। তা বলে প্রকাশ্য রাস্তাঘাটে কুকুর আর মানুষের সঙ্গে পার্থক্যটা কি? রুদ্র রায় কিন্তু স্যার একজন শিক্ষিত। অশিক্ষিত। তার মানে মেধা বুদ্ধি থাকলে ডাক্তার হওয়া যাবে, ইঞ্জিনিয়ার হওয়া যাবে, মাস্টার হওয়া যাবে, বড় বড় পদে চাকরি হওয়া যাবে, কিন্তু শিক্ষিত হওয়া যাবে। নয়ডাতে আইটি সেক্টরে চাকরি করতেন, তার মানে মন্ত্রী আমলা যারা সব বড় পদে চাকরি করে, চাকরি করা মানেই ভালো মানুষ আপনি মনে করছেন? স্যার রুদ্র রায় নিজের চাকরি ছেড়ে দিলেন শুধুমাত্র এই সমাজের জন্য, আবার নতুন করে তিনি পড়াশোনা শুরু করলেন, নিঃস্বার্থভাবে গবেষণা করে গেছেন। তিনি গবেষণা করেছেন চেতনা বিজ্ঞান নিয়ে। চেতনা মানে কনসিয়াসনেস, চৈতন্যবোধ থেকে চেতনা। যারা বড় বড় মহাপুরুষের নিয়ে, যারা সমাজের সৃষ্টি কৃষ্টি নিয়ে, ইভেন ধর্মীয় গ্রন্থ নিয়ে বিকৃত করে, কাঁচা কাঁচা খিস্তি দেয়, তাদের চেতনা আছে বলে আপনার মনে হয়? উনি মনোবিজ্ঞানের উপর স্যার একটা বই লিখেছেন, অ্যান্ড স্টেলা টার্নস এ মোমো নামে। আপনি সেটা পড়েছেন? না। আপনাকে একটা উদাহরণ দিই। হ্যাঁ, মনে করুন আপনার শিশুটি 5টি শিশুর সঙ্গে খেলাধুলা করছে। আপনি হঠাৎ গিয়ে তাকে বললেন, এ বাবু চল ভাত খাবি। তো আপনার ছেলেটি তখন বলছে হে হে ভাত। আচ্ছা আপনার কি মনে হবে তখন? যে ছেলেটির মধ্যে অ্যাবনর্মালিটি দেখা দিয়েছে। নিশ্চয়ই ছেলেটি সুস্থ স্বাভাবিক আচরণ করছে না। তো আপনি ওই ভিডিওগুলো, মানে রুদ্রের ভিডিওগুলো দেখুন দেখিনি, তার মধ্যে অ্যাবনর্মালিটি আছে কিনা। তাহলে আমার ব্যক্তিগতভাবে আমার মনে হয় উনি নিজে মানসিক বিকারগ্রস্ত। তাহলে উনি কি করে চেতনা মনোবিজ্ঞান নিয়ে বই লিখবেন? উনি নিজেকে বিশ্বকবি বলেন স্যার। আচ্ছা, বিশ্বকবি নিজেকে বলতে পেরেছেন এই কথা? তাহলে উনি বিশ্বকবির অনেক ঊর্ধ্বে। উনি নিজেকে মোক্ষা ঘরানার প্রতিষ্ঠাতা বলেন। উনি 2015 সালে কাব্যগ্রন্থও লিখেছেন। হ্যাঁ, পরম কেওড়া নামে। আর সেই কাব্যগ্রন্থের একটা কবিতার নাম হচ্ছে কেলানের মতো ঠ্যাং তুলে। একটাও পড়তে পারবেন না, একটাও বুঝতে পারবেন না, একটাও মানে করতে পারবেন না। এপাং ওপাং ঝোপাংয়ের যেমন কোনো মানে বোঝা যায় না, একটু ওনার ওই কবিতা পড়ে দেখুন, একটাও মানে আপনারা করতে পারবেন না। উনি বিভিন্ন রাজনৈতিক ইস্যু, সিএ এনআরসি নিয়ে প্রতিবাদ করেছেন। সদ্য ঘটে যাওয়া বলিউড গায়ক কেকের মৃত্যু নিয়েও সোশ্যাল মিডিয়ায় প্রতিবাদ করেছেন। বাংলার শাসক দলের সিস্টেমের বিরুদ্ধেও প্রতিবাদ করেছেন। প্রধানমন্ত্রী থেকে মুখ্যমন্ত্রী কাউকে ছাড়েন না। মুখ্যমন্ত্রীর একাডেমি পুরস্কার নিয়ে বুকের পাটা নিয়ে প্রতিবাদ করেছেন। দেখুন,
আমি আপনাদের বারবার বলছি প্রতিবাদ ভালো, সে নিয়ে কোনো সন্দেহ নেই, কিন্তু প্রতিবাদীর এমন ধারা বা ধরন, এমন ভাষা, এমন সংস্কৃতি হওয়া উচিত নয়। দেখুন তো আমার একটা কথা আপনাদের মিলছে কিনা। মনে করুন আপনারা একটা চায়ের দোকানে বসে আছেন, ঠিক আছে, সেখানে রাজনৈতিক দলের থেকে মানে বিভিন্ন সমাজের বিভিন্ন ব্যক্তিরা রয়েছে। একটি পেঁচো মাতাল, এরকম ঘটনা সব ঘটে, আপনারও এলাকায় ঘটেছে বা আপনারও চোখে হয়তো পড়েছে। একটি এলাকার পেঁচো মাতাল সদ্য কোনো ঘটে যাওয়া মনে করুন অঞ্চলে একটা চাল চুরি হয়েছে, সে কিন্তু বলতে যে এই চোর, শালা চুরি, মানে তার সেই চুরির বিরুদ্ধে তিনি অনর্গল খিস্তি দিচ্ছেন, মাতালামি করে টলে টলতে চলে যাচ্ছেন। এই যে চুরির বিরুদ্ধে মনে করুন ওই দলের যে অপোজিট পার্টি ছিল তারা কিন্তু বসে বসে উত্তাপটা নিচ্ছে, বেশ দিচ্ছে, কিন্তু মুখে কিছু বলছে না, কেন জানে ও মাতাল। আবার যাকে বলছে সে কিন্তু এটা ভিতরে ভিতরে চরমভাবে সে আঘাত পাচ্ছে, কিন্তু মুখে কিছু বলছে না। কেন বলছেন না? যে ওটা একটা পেঁচো মাতাল, ও খিস্তি খাস্তা করে। ওই প্রতিবাদের কোনো গুরুত্ব থাকলো না, বরং উভয় পক্ষেরই মানুষ তাকে বলছে এই পেঁচো যা 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 বাড়ি যা, তাকে ইগনোর করছে। এর দ্বারা আপনাকে আর কি বোঝাবো? উনি বলেছেন ওনার হাত ধরেই কিন্তু মুক্তি, প্রেম ও শান্তির বার্তা এসেছে। ওনার হাত ধরেই জন্ম হয়েছে মুক্সি জমাত। প্রথমেই বললাম তো উনি মানসিক বিকৃত, আমি তো আর মানসিক বিকৃত নয় যে ওনার সব প্রশ্নের উত্তর আমি দিতে পারবো। তার মানে আপনি বলতে চাইছেন রুদ্র রায়কে যারা সমর্থন করেছেন তারা সকলেই বিকারগ্রস্ত? রুদ্র রায়ের যেটা মূল বক্তব্য ছিল, তিনি একাই বোঝেন, বাদ বাকি আর কেউ বোঝেন না, এটাই তার দোষের। তার মানে আপনি কি একই দোষে দুষ্ট নন স্যার? আপনার অঞ্চলে 10,000 লোক আছে, হয়তো দেখা গেছে 7,000 আর্থিক সম্পন্ন আর 3,000 হয়তো আর্থিক সীমানার নিচে। আপনি আজকে তাদেরকে ঘোষণা করুন যে যারা আর্থিক সীমানার নিচে রয়েছে তাদেরকে আমরা 50,000 টাকা করে অনুদান দেব। আর এর জন্য আর্থিক সীমানার নিচে যে রয়েছে মানে এর জন্য কোনো প্রমাণপত্র লাগবে না, মানে শুধু মুখে বললেই হবে যে দাদা আমি আর্থিক সীমানার নিচে। দেখুন তো কতজন আবেদন করে। তা আমার তো মনে হয় যে 10,000 আছে, প্রায় মানে 10,000 ছুঁই আবেদন করবে। তার মানে এরা কি সবাই মানসিক বিকারগ্রস্ত নাকি? আত্মকেন্দ্রিক, স্বার্থপর মানুষ। আপনাদের বারবার বোঝাচ্ছি যে মানুষ যখন বিচার করে তার স্বার্থপরতা দিয়ে বিচার করে, তার আত্মকেন্দ্রিকতা দিয়ে বিচার করে। এরা সবাই মানসিক বিকারগ্রস্ত, এটা বলতে চাইছি। মানুষ যখন বিচার করে সে তার নিজের মতো করে বিচার করে। আর পরিশেষে বলি যে যদি রুদ্র রায় মানসিক বিকারগ্রস্ত না হয় তাহলে উনি নিশ্চিত ধুরন্ধর এবং ধূর্ত। মানে আপনার এই সাক্ষাৎকারের শেষ প্রান্তে এসে স্বীকার করছি, যদি উনি মানসিক বিকারগ্রস্ত না হয় তাহলে উনি সত্যিই মানুষের চেতনা এবং মনোবিজ্ঞান নিয়ে চর্চা করেছে। এটা অকপটে স্বীকার করতে আমার অসুবিধা নেই এই মুহূর্তে, যদি উনি মানসিক বিকারগ্রস্ত না হয়। না কেন? উনি ওই চর্চা করে শেষ সিদ্ধান্তে এসে পৌঁছতে পেরেছেন যে মানুষ এখন কি চায়, কি খেতে ভালোবাসে, কি পড়তে ভালোবাসে। যে একটা ভালো ভিডিও ছাড়ো, ভাইরাল হবে, একটা অশ্লীল ভিডিও ছেড়ে দেন, রাতারাতি ভাইরাল হবে। একটা সাধনা করা, চর্চা করা, বহু দিনের জীবন মন উৎসর্গ করে দেওয়া কোনো বিষয়ের প্রতি দিয়ে একটা কোনো সাবজেক্ট তৈরি করেছে বা একটা গান রচনা করেছে, সে গান ভাইরাল হবে না, বাদাম বাদাম ভাইরাল। তার মানে উনি একদম পরিষ্কার বুঝতে পেরে গেছেন, মানে উনি চাকরি ছেড়েছেন নিঃস্বার্থ হবে না। উনি বিভিন্ন জিনিস গবেষণা করেছেন, এটা আমার ব্যক্তিগতভাবে নিঃস্বার্থভাবে না। উনি নিজেকে সবসময় সেরা 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 প্রমাণ করবার একটা চেষ্টা চলছে, সেটাতে বিফল হয়েছেন। তখন উনি একদম মাইন্ডসেট করে নিলেন যে আমাকে সেরা সেরা বা মানুষের লাইমলাইটে আসতে গেলে কৃষ্টিকে আঘাত করতে হবে, সৃষ্টিকে আঘাত করতে হবে, মহাপুরুষদের আঘাত করতে হবে, ধর্মীয় গ্রন্থে আঘাত করতে হবে, বড় বড় মানুষকে টার্গেট করতে হবে, এবং তখন আমাকে অ্যারেস্ট করবে। আর অ্যারেস্ট করলেই মানে আমি যে ইউটিউবার, বর্তমানে উনি তো ইউটিউবার, মানে লক্ষ্য তো এখন ইউটিউব। আপনি খেয়াল করে দেখুন, আমি একবার মানে না দেখে বলছি কিন্তু কনফিডেন্স নিয়ে বলছি,
ওনার আগের যা ফলোয়ার্স ছিল, ওনার ভিডিও আগে যা দেখছিল, এরপর থেকে ওই অশ্লীলতার পর থেকে ওনার ফলোয়ার্স ভিউয়ার্স প্রচুর বেড়ে গেছে এবং আগামী দিনও বাড়বে। এবং ওনার যে উদ্দেশ্য ছিল আমি অ্যারেস্ট হই, এর আগে অনেক বড় বড় কথা বলেছেন, উনি অ্যারেস্ট হবার জন্য চেয়েছিলেন কিন্তু ওনাকে অ্যারেস্ট করা হয়। তাহলে এবার আপনি বলুন, যে প্রথম প্রশ্ন করেছিলেন উনি নায়ক না খলনায়ক, উনি আমার মনে হয় ব্যক্তিগতভাবে আমার মনে হয় স্বার্থের জন্য উনি কিন্তু এই রোলটা প্লে করেছেন। এবার আপনি ঠিক করে নেন উনি নায়ক না খলনায়ক। স্যার, আমার শেষ প্রশ্ন আপনার কাছে, রুদ্র রায় যখন সমাজের মহাপুরুষ এবং রবীন্দ্রনাথের গানকে বিকৃতি করলো এবং এমনকি দেশের প্রধানমন্ত্রীকে পর্যন্ত গালিগালাজ করলো, তখন কিন্তু রুদ্র রায় অ্যারেস্ট হলো না। যেই আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীকে উনি গালাগাল বা কুরুচিকর মন্তব্য করলেন, ঠিক তখনই রুদ্র রায় অ্যারেস্ট হলেন। এই নিয়ে আপনার প্রতিক্রিয়া? উন্নয়ন চলছে।